আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। এইটারই অনেক কিছুই তোমাদের হয়তো কাজে আসবে নিজের সাংসারিক ক্ষেত্রে। গতকাল তোমাদের সাথে আমার মনের কিছু অনুভূতি শেয়ার করেছিলাম, মানে জীবনের কিছু ঘটনা যেগুলো মাঝে মাঝে আমাকে ভীষণ আবেগী করে দেয়। তো সেই সমস্ত জিনিস আমি তোমাদের সাথে যখন শেয়ার করি, তোমাদের জীবনেরও বিভিন্ন ঘটনা আমার সামনে আসে আর বুঝে যে আমি একাই এই পথের পথিক নই। তোমাদের কমেন্ট আমাকে বুঝিয়ে দেয় যে আমি একাই শুধুমাত্র এই সব কিছু ভাবি না, বা এই অনুভূতিগুলো আমি একাই ফেস করি না, বা এই সেম মেন্টালিটি আমার একার নয়। যাই হোক, সকলে খুব ভালো আছো বন্ধুরা, আশা করছি আমিও বেশ আছি। এটা শনিবার রাতের ব্লগ, এখানে শনিবার আর রবিবার দুদিনের ব্লগ আছে। তো শনিবার দিন আমি বেশ কিছুদিন ধরে একটা নতুন, যখন মাঝখানে খুব খুব নেগেটিভ গেছে আমার মধ্যে দিয়ে, আমি তোমাদের বলেছিলাম যে আমার মধ্যে একটা ভয় কাজ করছে। কী ভয় আমি সেটা ডিটেলে কখনোই তোমাদের বলিনি, হয়তো বলতে পারবও না, কিন্তু এইটুকু বলতে পারি, আমাকে একজন বলেছে তুমি সবসময় একা একা থাকো, তো তাই তোমার হয়তো মানসিক সমস্যা। আমি প্রথমত একা থাকি না, আমার বাড়িতে অনেক লোকজন আছে। সবসময় ভিডিওতে দেখাই না, আমি সবসময় গল্প করি, তারা আসে ঘরে, মানে আমার যা শাশুড়ি যেই হোক আসে ঘরে, আমরা গল্প টল্প করি, কারণ যে যার কাজে ব্যস্ত। আমি একমাত্র বোধহয় মানে ঘরে থাকি, বাকি সবারই কিছু না কিছু কাজবাজ থাকে, দোকান থাকে দুজন, মানে আমার শাশুড়িও যায় আর জায়েরও দোকান আছে। তো যখন তারা ফ্রি থাকে আমার ঘরে আসে, মানে ফেরার পথে এসে আমার সাথে গল্প করে। তো একা একদমই থাকি না, আর মানসিক সমস্যা কখনোই নয়, বলি না যার যায় সেই একমাত্র বোঝে। তবে এইটুকু বলতে পারি, ঠাকুরকে ডাকতে 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 কিন্তু সেই জিনিস চলে যায়। এটা আমাকে প্রচুর বন্ধুরাই বলেছিলে যে পাইলে এই জিনিসগুলো করো। তো তার মধ্যে এক বন্ধু আমাকে বলেছিল, প্লাস কেন জানি না আমি ফেসবুকেও সেম জিনিস দেখলাম, যে প্রত্যেক দিন বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন কর্পূর আর লবঙ্গটা দিতে, 3টে লবঙ্গ ফুল সমেত আর কর্পূর দিতে, আর শনিবার করে তার মধ্যে কিছুটা হলুদ সর্ষে দিয়ে দিতে। তো আজকে শনিবার ছিল, আমি এক প্যাকেট হলুদ সর্ষে ঠাকুরের এখানেই কিনে রেখে দিয়েছি, মানে আসনেই রেখে দিয়েছি। ওখানে আমি কিছুটা লবঙ্গ, একটু কর্পূর আর তার সাথে কিছুটা ওই হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। এবারে আমি ভীমসেনী কর্পূরটা প্রথমবার এনেছি, মঙ্গলমের এনেছিলাম। বিশ্বাস করো আমার ঢেলা কর্পূর অনেক ভালো, অনেক ভালো ঢেলা কর্পূর, একদম অরিজিনাল কর্পূর থাকে। যারা আমার মানে অনেকেই ভীমসেনী কর্পূরটা ব্যবহার করে, শুনেছিলাম খুবই ভালো, দামও বেশি, কিন্তু আমার জন্য ঢেলা কর্পূরটাই ভালো লাগলো। सिया राम की जय, बोलो सिया राम की जय, सिया राम की जय, बोलो। তো ওই ছোবড়াটা দেওয়ার সময় সন্ধ্যেবেলা করে প্রত্যেক দিন আমি ছোবড়াটাই জ্বালাবার চেষ্টা করি। মাঝখানে একটু শেষ হয়ে গেছিলো, ঠিক খাটের তলে একটা ছোবড়ার আমি আস্ত পেয়ে গেছি, হয়তো আশিসে এনে রেখেছিল, কিন্তু দরকারে আমি ঠিক পেয়ে যাই। এমনকি ঠাকুরের আসনটার আনাচে কানাচে খুঁজলেও আমি কতবার ছোবড়ার প্যাকেট পেয়ে গেছি। কি জানি, আমি এনে রাখি, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব মিরাকল লাগে। তো এখন একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিলাম। বললাম না এটা শনিবারের ব্লগ, আর শনিবার একাদশী ছিল। তো একাদশীর আমি রাত্রিবেলা ছোলার ডাল বানাবো আর রুটি করব। রুটিটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাদের একাদশী থাকে বা এমন দিন থাকে যে লুচি পরোটা খেতে হয়, সেদিন না চাপাতি বানিয়ে নিতে পারো। রুটিটাকে মানে আটাটাকে নুন আর চিনি দিয়ে মাখলে, আর যে আমি লেয়ার পরোটা তোমাদের দেখিয়েছি, মাঝখানে মাঝখানে অল্প অল্প লেয়ারে ঘি দেবে, দিয়ে ভালো করে সেঁকবে যেরকমভাবে রুটি করে, এত ভালো খেতে লাগবে। আজকে যদি আমি সিম্পল নুন দিয়ে একটুখানি আটা মেখে রাখছি, পরের দিন সকালেও যাতে টিফিনে আমাদের হয়ে যায় সেই মতনই মেখে রাখবো। আর আটাটা ওই আজকে রাতে মাখলাম, কাল টিফিনে হবে, আবার পরের দিন রাতে মাখবো, পরের দিন টিফিনে হবে, এই রকমভাবে আমি কিছুটা করে আটা মেখে রাখি। এক বন্ধু আমাকে বলেছিলে যে তোমার নাকি ফ্রিজে আটা মেখে রেখে দিলে রুটি নাকি ফোলে না। আমার কিন্তু দিব্যি ফোলে, একটু আগে থেকে বার করে রাখবে। তো ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। অল্প সাদা তেল নিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে আর অবশ্যই হিং দিয়েছিলাম, আর তেজপাতা দিয়ে তারপরে আদাটাকে গ্রেট করে নিয়ে ভালো করে এখানে ঘষে দিয়ে কষিয়ে নিয়েছি। বেশ যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। ও সামান্য পরিমাণে জিরের গুঁড়োও আমি দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিতাম, কিন্তু গরম মশলার গুঁড়ো যেটা আমি ঘরে বানিয়ে রাখি সেটা বাড়ন্ত, সেটা বানাবো। বেশ কিছু মশলা আমার বাড়ন্ত হয়ে গেছে যেগুলো আমি ঘরে বানিয়ে রাখি, তো সেইগুলো যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, সেটাকে অ্যাড করে দিলাম। যেদিন যেদিন আমাদের এরকম একাদশী থাকে বা নিরামিষ খাবার থাকে, আমি রাতের দিকে এরকম ছোলার ডাল বা নিরামিষ ঘুগনি বা পনির এই জাতীয় জিনিসগুলোই বানাই রুটির সাথে খাওয়ার জন্য।
একটু টেস্ট করে দেখে নিলাম নুন আর চিনিটা ঠিক আছে কিনা। চিনিটা পরে দিয়েছি, সরি, নুনটা ঠিক আছে কিনা দেখে নিলাম। তো মনে হয়েছিল একটু নুন লাগবে, তাই নুনটা দিয়ে, আর এই যে দেখো ডালগুলো একটু আস্তে আস্তে স্ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালো করে ফুটবে, যতটা পাতলা দেখছো ততটা পাতলা এটা থাকবে না, ভালো করে ফোটাবো। আর শেষে আমি এখানে অবশ্যই একটু ঘি দেবো, ওই জন্যই তেলটা আমি কম ব্যবহার করি প্রথম দিকে। বিশেষ করে যে রান্নাগুলোতে লাস্টে ঘি দেওয়ার থাকে আমি সেই সমস্ত রান্নাতে অল্প করে প্রথমে তেল দিয়ে করি, যাতে ঘিয়ের গন্ধটা ভালো থাকে। আর আমি যেই ঘিটা ব্যবহার করি সেটা হচ্ছে মর্টন ব্র্যান্ডের ঘি, তোমরা বাজারে এমনিই পেয়ে যাবে। আমি তো ইয়ে থেকে স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, বেশ অফারে পাই, কখনো কখনো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকেও নিই। আর এই যে আমি বললাম না ঘরে বানানো গরম মশলাটা এখানে অ্যাড করব, তো ওটা আমি একটুখানি হামানদির সাথে গুঁড়ো করে নিয়েছিলাম, কিন্তু আমি যখন বানাবো কতটা কী পরিমাণ দেখিয়ে দেবো। তো এদিকে হয়ে গেছে আমার ডাল বানানোটা, কয়েকটা রুটি বানাতে হবে, আটা তো ওদিকে মেখে রেখেই দিয়েছি। তো এই দেখো তোমাদের একটু টেক্সচারটা দেখাই, আমাদের মুখে বেশ একটু ডালটা মুখে পড়বে আর কি, গোটা গোটা, অথচ নরম, খুব ভালো লাগে খেতে। আমি যখন এই রুটি রাখি তখন আমি একটা প্লেট এরকম ক্যাসারোলের ভেতর উল্টো করে রাখি, এতে তোমার রুটিগুলো কখনো ভিজবে না। অনেকে কাপড় দেয়, আমি আর কাপড় দিই না, কারণ কাপড় দিলে আবার কাপড়টাকে ধুতে হবে ভালো করে, যদিও বাটিটাকে থালাটাকেও ধুতে হবে, কিন্তু কাপড় ধোয়ার থেকে একটা থালা মেজে নেওয়া অনেক ইজি। তো ওই ফাঁকিবাজি কাজ আর কি, এটা একটা ছোট্ট টিপস কিন্তু খুব কাজের। আমার হয়ে গেছে সমস্ত কিছু রান্না বান্না, আর শেষে একটু মিষ্টি নিয়ে এসছে, এই যে মিষ্টি নিয়ে এসছে, কারণ রাত্রিবেলা এই মানে একাদশী এই সমস্ত দিনে না কেন জানি না খিদেটা বেশি পায়, আমি বুঝে পাই না। এবারে আমার হয়ে গেছে সব কিছু, এখন 9:30টাও বাজেনি, আয়ুষ্মান এসেই খিদে পেয়েছে, এখন যখন তাড়াতাড়ি আমি সমস্ত করে ফেললাম, এখন বলছে পরে খাবো, বাবা আসুক তারপরে খাবো। ওর বাবা এলো, এসে আবার বেরিয়ে গেল। ওর বাবার আগে যে চোখে চশমাটা ছিল সেই চশমাটা কোথায় ফেলেছে, কোন ক্লায়েন্টের বাড়ি গেছিল, কাজে গেছিল, ফেলে দিয়ে চলে এসেছিল, এতদিন খুব অসুবিধা হয়েছে। আজকে আবার নতুন চশমা বানিয়ে এসেছে একটু মোটা ফ্রেমের, সেটাই অফিসে গেছে মনে হয় দেখাতে সবাইকে, বয়স্ক বয়স্ক লাগবে। আমি বললাম কেন এই মোটা ফ্রেমটা, ওর খুব পছন্দ হয়েছে আর কি ফ্রেমটা, কিন্তু ভালো স্টাইলিশ, কিন্তু ওকে ঠিক কেমন আমার ঠিক ভালো লাগছে না। আগের ফ্রেমটা বেশ সরু ছিল, ওটাই ভালো লাগতো, মোটা ফ্রেমের নিয়েছে। মোটা ফ্রেম না সবাইকে ভালো লাগে না, আমি দেখেছি, পরে অনেকে ঠিকই, কিন্তু ভালো লাগে না সবাইকে। ওর বাবাকে সরু ফ্রেমটাই মানাচ্ছিল। তো এই বাসনপত্র মাজছি, রান্না করছি আর বাসন মাজছি, রান্না করছি আর বাসন মাজছি, হয়ে আছে আমার ডিনার কমপ্লিট। এবার এই সমস্ত ধোয়া মোছা সব কিছু। আর এইটা হচ্ছে আবার সানডের সন্ধ্যের পরের ভ্লগ। তো সন্ধ্যের আগেই আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আজকে যেহেতু সানডে ছিল তো শ্যাম্পু করেছি, কিন্তু শ্যাম্পু করার পরে আমি যখন চুলে সিরাম ইউজ করি সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলে চিরুনি দিই না। যাদের খুব চুল ওঠার সমস্যা হচ্ছে বা চুল ওঠে তারা এটা ট্রাই করতে পারো, কিছুটা কমবে। মাঝখানে যখন বললাম না আমার খুব শরীরটা খারাপ হয়েছিল, তখন প্রচণ্ড চুল উঠেছিল, ইভেন এখনও উঠছে, তবে আগের থেকে একটু কম হয়েছে, সামান্য কম হয়েছে। তো আমি কদিন আগেই পড়ছিলাম যে তোমার ওপর যদি কোনো রকম নেগেটিভ এনার্জি, আমি জানি এই সমস্ত কথা সবার ভালো লাগে না, কিন্তু ওই যে বললাম যারা ফেস করে তারা জানে, যদি খারাপ কিছু হয়ে থাকে, এখন মানুষ সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ না, আমরা এত ধরনের পোস্ট করি, কে যে কী নজরে তোমাকে দেখছে তুমি নিজেও জানো না। আগে কিন্তু এই সমস্ত কিছুই আমরা জানতাম না বা ছিলও না। তো যদি কারোর কোনো রকম খারাপ মনোভাব, ইন্টেনশন বা নজর থেকেও থাকে, বলে যে নাকি খুব চুল ওঠে, এগুলো আমি সত্যিই মানতাম না। চুল তো এমনি হরমোনাল চেঞ্জেসেও ওঠে, কিন্তু আমার সেই উঠেছিল 2018-তে, তোমাদের সাথে সেই যে গল্প করেছিলাম যে আমার ওই বলে না ওটাকে অ্যালোপেশিয়া টাইপের হয়ে গিয়েছিল, পর্যন্ত এত পরিমাণে চুল উঠেছিল। তারপর আর কোনো দিনও চুল এমনি নর্মাল যেরকম 2-4টে ওঠে, চুল আঁচড়াতে গেলে নর্মাল যেরকম ওঠে সবার সেরকম, আর এই উঠেছে, কী পরিমাণে চুল উঠেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চুল অর্ধেক হয়ে গেছে, আমাকে এক বন্ধু বলেছিলে, কি আমার নামটা মনে পড়ছে না, যে চুলের ডগাটা একদম ফেটে গেছে, প্রায় কাটিয়ে নাও, কিন্তু আমি এখন কাটাবো না, সেই দুর্গাপুজোর সময়তেই একেবারে চুল তো কাটাই প্রত্যেক পুজোতে, আর তো কয়েকটা মাস বাকি আছে, আর তার মধ্যে একটু চুলটার যত্ন নিয়ে নিই, যাতে চুলটা একটু মানে গ্রিপে আসে। আমার ভীষণই পাতলা হয়ে গেছে, আর আমি এমনিতেও চুল এতবার কালার করেছি যে আমার চুলের টেক্সচারও নষ্ট হয়ে গেছে, না হলে ভগবানের কৃপায় চুলটা আমার ভীষণ ভালো ছিল। আমি যত্ন বলতে মেথি তেল ছোটো থেকে ব্যবহার করতাম, ব্যাস, আর কিছুই সেরম যত্ন জীবনে করিনি, এখনও পর্যন্ত করিনি। আর কেমিক্যালটা ইউজ করেছি, তার জন্য নাকি স্পা করতে হয়, আমাকে পার্লারে বারবার বলেছিল, কিন্তু আমার ওই সময়টুকুও ইচ্ছে করে, আমার ল্যাদ লাগে আমার। তো
এদিকে একটু চা খাবো। সন্ধ্যের বেলার চাটা না হলে ঠিক জমে না, ঘরের কাজ তো শুরু হয়েই গেছে। আর আজকের দুটো ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে আমায় প্রচুর বন্ধুরা বলেছো, পায়েল তোমার গল্প শুনতে শুনতেই কাজ দেখতে ভালো লাগে, তোমার গল্প না হলে তোমার সেই বিশেষত্ব থাকবে না। তো আজ তোমাদের একটা কথা আমি শেয়ার করব, যে জীবনে কখনো তোমার মানে অসুখী হবে না। কাল আমি যতদূর ব্লগ শ্যুট করেছিলাম, তো তারপরে আমার মাঝখানে জানি না কতটা এখনও শ্যুট করা আছে, আমি এডিটিংয়ের সময় বুঝতে পারবো। এই দেখো এত বাসন, দুপুরের পরে ওই যেটুকু রান্না করতে করতে বাসন ধুই ওইটুকুই ধোয়া ছিল, তারপর আর বাসনপত্রের হাতই দিইনি। চা খেলাম, চায়ের বাসনও আবার বেরিয়েছে, এগুলো এখন মাজবো, মেজে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। স্প্রে দিয়ে ডিপ ক্লিনিং করিনি, মানে মাজা ঘষা হয়নি, মাজা ঘষা করবো, করে তারপরে রান্না করব। মাংস আছে, আজকে মাটন করেছিলাম, তো মাটন আছে, কিন্তু রাতে আর মাটন খাবো না। একবেলা মাটনটা একবেলাই খেতে ভালো লাগে আমাদের, দুবেলা খেলে না শরীরটা হেভি হেভি লাগে, এমনি মাটন হজম হতে ভীষণ সময় লাগে, তার উপরে শরীরটা মানে হেভি হেভি লাগে খেলে। ওই জন্য এখন ভাবছি রুটি আর আলু ভাজা করে নেবো ডিনারে। তো হালকাও খাওয়া হবে, আমি একটাই রুটি খাবো আর আলু ভেজে নেবো অল্প করে, ব্যাস। এখন বাসনপত্র মেজে নিই। আর আয়ুষ্মানের কালকে স্কুল আছে, টিফিন বানাতে হবে, কিছু জিনিস একটু বানানোর ইচ্ছে আছে। আয়ুষ্মানের কালকে এক্সাম, ওদের মানডে করে এক্সাম হয়, ইউনিট টেস্ট চলছে এখন ওদের, প্রত্যেক মানডে করে একটা করে এক্সাম, তো 20 মার্কসের যেটা, আর প্রজেক্ট হয়, একটা প্রজেক্ট একটা ইয়ে। তো সারা সপ্তাহটা ওরা পড়ার পায়, সুযোগ পায়। কালকে হচ্ছে ফিজিক্স, আবার পরের মানডেতে এক্সাম, এরকমভাবে ওদের ইউনিট টেস্ট চলতে চলতে শেষ হতে হতে চলে আসবে টার্ম। তো এই আগে ওদের 3টে টার্ম ছিল, সারাক্ষণ পরীক্ষার মধ্যে থাকতাম, তোমাদের হয়তো মনে আছে, এখন সেটা 2টো টার্মে চলে এসেছে, তার জায়গায় এইভাবে ওদের পড়াটা রেডি হয়। এই জিনিসটা খুব আমাদের জন্য সুবিধা হয়েছে, ওরাও পুরো সপ্তাহটা পায় একটা মানে পরীক্ষা দেওয়ার জন্য, পুরো সপ্তাহ ধরে ওরা পড়াশোনা করে, এতে ওদের ক্লাসে যা যা পড়া হচ্ছে খুব ভালোভাবে রেডি হচ্ছে, এটা খুব ভালো একটা। কিরে পড়, বিকেলে খেলতে গেছিল, আজকের ওর রবিবার দিন খেলা থাকে, ওর বাবা বলছে খেলতে দাও, সারা সপ্তাহে একটা দিন প্র্যাকটিসে যায়, প্র্যাকটিসটা ঠিক করে না করলে, ট্রেনিং না নিলে কখনোই ওর ঠিক মতন কিছু শিখবে না, ওই জন্য প্র্যাকটিসে গেছিলো, খেলাধুলা করে ক্লান্ত হয়ে এখন বলতে লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমোতে পারলে বাঁচেন, যে সেই জীবনে সব হবে, খাওয়া পড়া ঘোরা, খালি পড়াশোনাটা করবার বেলায় তো নেই। যাই হোক আর কথা বাড়াবো না, আমি একটু বাসনটা মেজে আলু ভাজাটা বসিয়ে দিই, তারপর রুটি করে নেবো। তোমরা তো জানোই আমি বিভিন্ন ঠাকুরের বই পড়ি, তার মধ্যে আমরা প্রত্যেকটা ঘরের বউরাই বৃহস্পতিবার দিন আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি, সেখানে দেখবে বিভিন্ন উপদেশ দেওয়া থাকে, আর বিভিন্ন ঠাকুরের বইতে বা বিভিন্ন পাঁচালিতে মানুষের জন্য উপদেশ দেওয়া থাকে। যেমন মা লক্ষ্মীর পাঁচালিতেই আছে না, যে আলস্য ত্যাজিয়া সুতা কাটো বামাগণ। সুতা কাটা মানে কি, আগেকার দিনে যে চরকায় সুতো কাটা হতো, এখন তো আর চরকায় সুতো কাটা না, মানে আলস্য ত্যাগ করে নিজে এমন কিছু কাজ করো যেখান থেকে তোমার কিছু রোজগার হবে, 1 নম্বর। এই জিনিসটা আমার মাথায় খুব স্ট্রাইক করেছিল একটা সময়। আর দ্বিতীয়ত হচ্ছে যে রাখিবে তণ্ডুল তাতে 1 মুষ্টি করে, মানে তণ্ডুল মানে যখনই তুমি কিছু চাল বা ভাত রান্না করছো, অল্প করে তণ্ডুল তাতে তুলে রেখে দিতে বলে, অল্প করে, হ্যাঁ, তাহলে তুমি দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। এই যে দুটো কথা, এই দুটো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল যখন আমি সংসার ধর্ম করেছিলাম। তো তণ্ডুল বলতে আমি সবসময় যে চালই আলাদা করে রাখার ব্যাপারটা আমি করি না, কিন্তু সংসারে ঘরে যখনই দেখবে তোমার কিছু জিনিস বাড়ন্ত হচ্ছে, সে যদি একটু গোলমরিচও হয় বা একটু কোনো ফোড়নও হয়, সঙ্গে সঙ্গে তুমি 1 প্যাকেট এনে সাইড করে রেখে দাও, বা তুমি লুজ কিনে অল্প করে রেখে দাও তোমার ঘরে। তোমার ভাঁড়ার কখনো শূন্য হতে দিও না। বড়রা তো এগুলো বলেই, তাছাড়া বিভিন্ন ঠাকুরের বইতে এই ছোটো ছোটো উপদেশগুলো আমি পালন করে বুঝেছি। আমি সেদিন আমার দিদিকেও বলছিলাম যে ঈশ্বরের নামটাকেই সব ঠিক হয়ে যেতে পারে। আমার সাথে যা হচ্ছিল, বাকি তো আমি কোনো কিছু সাহায্য নিইনি, সব কিছু কিন্তু তিনিই ঠিক করে দিতে পারেন। এটা বিশ্বাস, আমার বিশ্বাস আমি তোমাদের মধ্যে চাই সঞ্চারিত হোক। কারোর ভালো লাগলে নেবে, কারোর ভালো না লাগলে সে একেবারেই নেবে না, কোনো জোর নেই। কিন্তু আমি চেষ্টা করব, আমি যা অনুভূতি, যে অনুভব আমার হয়, হয়তো আমি বলতে বলতে তোমাদের শুনতে শুনতে তোমরাও সেই জিনিস ফিল করবে।
আর এটা কোনো ধর্মাধর্মের কথা নয়, আমার যে যার ধর্মে সবার একই কথা, সবার একই ব্যাপার। কিন্তু আমার এক বান্ধবী আছে যে মুসলিম, সেও কিন্তু আমার মতন বাসি কাপড় ছাড়ে, বাসি ঘর থেকে বেরোয় না, সেও মানে খুব মেনটেন করার, ভীষণ খুঁতখুঁতে, আমার থেকেও বেশি পরিষ্কার পরিপাটি। তো তার হাজব্যান্ডও আমার হাজব্যান্ডের মতনই যথারীতি বলে, হ্যাঁ এত বেশি করো বলে তোমার শরীরটা খারাপ হয়। কিন্তু ও এটা বলে যে আমি এত কিছু করি বলেই কিন্তু আজ তুমি এত উন্নতি করেছো। মানে আমাদের থিঙ্কিংটা সেম। তাই আমি বুঝলাম যে সব কিন্তু ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের একই, কোনো আলাদা কিছু নেই। অনেকে বলেন এগুলো কুসংস্কার, কুসংস্কার নয়, এগুলোই সংস্কার অ্যাকচুয়ালি। আমরা ভুলে গেছি। আগেকার দিনে বা গ্রামে এখনও বোধহয় গোবর লেপা হয় ভোরবেলা ঘুম থেকে উঠে। তো কিছু ব্যাপার তো থাকেই না বড়দের কাছ থেকে শেখা। তো যেহেতু আমি একজন ইউটিউবার, আমার কিছু ফিলিংস আমি সবসময় আমার চ্যানেলে শেয়ার করি, এটাও তার ব্যতিক্রম না। গল্প করতে করতে ভুলেই গেছি, আজকে কুমড়োর একটা রেসিপি শেয়ার করছি। এখানে নিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য সাদা তেল নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে। সামান্য তেলের মধ্যে কুমড়োটাকে ভেজে তুলে নেব। অনেক বাচ্চা আছে বা বড়রাও আছে কুমড়ো খেতে ভালোবাসে না, যেমন তার মধ্যে আমি একজন। সবজির মধ্যে যদি আমার কিছু খেতে একদম ভালো না লাগে সেটা হচ্ছে এই কুমড়ো জিনিসটা, বাকি আমি সব কিছু চোখ কান বুজে খেয়ে নেবো। কিন্তু এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। সেদিন যে গেছিলাম সেদিন এই রেসিপিটা খেয়েছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কুমড়োটাকে ভালো করে নুন দিয়ে কিন্তু ভেজে তুলে নেব। হ্যাঁ, একদম সামান্য তেল দিয়েছি, বুঝতেই পারছো খুব বেশি তেলেই অ্যাকচুয়ালি এই রান্নাটা করা উচিত। এটা হচ্ছে খট্টা মিঠা কাদ্দু, অবাঙালিরা খুবই করে। আমার দিদি যেহেতু বহু বছর অবাঙালিদের সাথে, মানে যখন আমার জামাইবাবু চাকরি মানে সিআইএসএফে চাকরি করতেন তখন তো ওদের কোয়ার্টারে থাকতো, সব একসাথে কোয়ার্টারে থাকতে হতো। তো দিদি বিভিন্ন এরকম রেসিপি জানে, ওর কাছ থেকে আমি এগুলো কিছু কিছু কালেক্ট করি। আর একটু আমি সামান্য সর্ষের তেল নিলাম। আচ্ছা, সাদা তেলটা আমার যেহেতু আগে সকালে রাখা ছিল তাই ওখান থেকে অল্প নিয়েছিলাম। এরপরে ওই সামান্য সর্ষের তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, তোমরা অবশ্যই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিও। এরপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করব। আর ওদিকে মশলাটা অবশ্যই গুলিয়ে আগের থেকে রেখে দেবে। সামান্য হলুদ দিলাম, না হলে পরে আলু ভাজা হয়ে গেলে আর গায়ে হলুদ রঙটা হতে চায় না। সামান্য হলুদ দিয়েছি কারণ অলরেডি আমি জলে গুলে রেখেছি। আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, 50% মতন সেদ্ধ হয়েছে। তারপরে আমি ওই ভেজে রাখা কুমড়োটা দিয়েছি আর তার সাথে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়েছি। এরপরে এটা ঢেকে ওই জলটুকুর মধ্যেই সেদ্ধ করব কিন্তু, তাহলে পুরো মশলার ফ্লেভারটা আলু আর কুমড়োর মধ্যে ঢুকে যাবে। কুমড়োটা বেশ নরম হয়ে গিয়ে আলুর গায়ে মাখা মাখা হবে। আলুটা পুরোপুরি কিন্তু ঘেটে যাবে না, কুমড়োটা একদম মানে মোটামুটি ঘেটে ওই তরকারির সাথে মিশে যাবে। আর খট্টা মিঠা কীভাবে করছি সেটাও পরে তোমাদের দিচ্ছি, কারণ এই রান্না একটা টুইস্ট আছে যেটা কিন্তু এই রেসিপির স্বাদ চতুর্গুণ করে দেবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। রুটি বলো, সবথেকে ভালো লাগবে লুচি দিয়ে খেতে। এই যে একটা জোফের আমি আমচুর পাউডার অর্ডার করলাম, এর আগের বার এভারেস্টে নিয়েছিলাম আমচুর পাউডার, আমি জেপ্টোতে পেলাম। একটা বড় এলাচের প্যাকেট কিনলাম, কারণ আমি বললাম না কিছু মশলা বানাবো, ওই জন্য একটা বড় এলাচের প্যাকেট নিলাম আর একটা ওই আমচুর পাউডার নিলাম। এরপরে ওই তরকারি দেখো প্রায় সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচের মতনই আমচুর পাউডার দিয়েছি, কারণ আমচুর পাউডারটা খুবই টক, যে পরিমাণে তরকারিটা রান্না করবে সেই পরিমাণেই দেবে। সামান্য চিনি দিয়ে দিলাম। আমার যেহেতু আলু আর কুমড়োর পরিমাণটা একটু কম আছে, কুমড়োর পরিমাণটা কম ছিল বলেই আর কি এই পরিমাণে আমায় করতে হয়েছে, নাহলে আরেকটু বেশি করেই করতাম পরের দিন ব্রেকফাস্টে লুচি টুচি দিয়ে খাওয়ার জন্য। তো এরপরে হয়ে গেছে রান্নাটা, আমি তুলে নিয়েছি। ওদিকে কড়াইটাকেও নামিয়ে রেখে দিলাম বেসিনের মধ্যে। আর বটিটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো আমি। বটি ধুয়ে নেওয়া খুব দরকার, আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। আর একটা জিনিস বলবো, চাকি বেলুনি সবসময় ধুয়ে মেজে রাখার জন্য। অনেকেরই তো পরের দিন যেহেতু যাদের হেল্পিং হ্যান্ড আছে, যাদের বাসন নিজেরা মাজো না, তারা আমি সবসময় বলি একটা গামলায় করে নিয়ে রান্নাঘর থেকে দূরে রাখবে। তাহলে রান্নাঘরে তোমার প্রথমত তো আরশোলা জীবনে আসবে না, কোনো রকম পোকামাকড় আসবে না। আর সব দিক থেকে এগুলো ছোটো ছোটো কয়েকটা টিপস, যেগুলো আমি বিভিন্ন ভিডিও থেকে শিখেছি, বড়দের থেকে শিখেছি, বিভিন্ন ঠাকুরের বই বা এই ধরনের উপদেশের বই থেকে শিখেছি, সেগুলোই তোমাদের সাথে আমার ভিডিও মারফত শেয়ার করি। আর আমার জীবন বা আমার লাইফস্টাইল তো লোকাবার কিছু নেই, তোমাদের সামনেই রয়েছে। ড্রাই ম্যাঙ্গো যেটাকে বলে, ওটাকে এই যে কেটে এরকমভাবে রেখে দিলাম যাতে কোনো সময় গুলিয়ে না যায়। তো এটাকে এখন ভালো করে এয়ার টাইট করে রেখে দেবো। ঘরে মোটামুটি আমি সবই রাখি, আমার কাছে পেঁয়াজ পাউডার পাবে, মানে অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, ওগুলো আমি ফ্রিজে রাখি। তো কিছু মশলা আমি নিজেই ওই জন্য ঘরে বানিয়ে নিই, যেটা স্বাদ গন্ধ সব দিক থেকেই আলাদা হয়।
এই যে চাকি বেলুনিটা, এটা নিয়েও প্রশ্ন আসে, এটা জানো তো এটা অ্যালুমিনিয়ামের। আমি স্টিল ভেবে নিয়েছিলাম, একদম স্টিলের মতন দেখতে ছিল, কিন্তু এটা অ্যালুমিনিয়াম। আর ঠিক আছে, কিনে নিয়েছি, কিন্তু ভীষণ ভালো, আমার করতে খুব, রুটি বেলতে খুব সুবিধা হয়। আছে কাঠেরও একটা আছে, যেটা একদম প্রথমের ছিল সেটা আছে, কিন্তু এটাতে বেলতে আমার খুব সুবিধা হয়। যাই হোক, ঠকে গেছি জীবনে, আর কি করব, মানে ঠকতে ঠকতেই মানুষে শেখে। তবে আমি বেশ দাম দিয়ে কিনেছি। আর এই যে বললাম না, আটার রুটি ফোলে না, আমার দেখলে তো রুটিটা কি সুন্দর ফুলে উঠলো। তো এদিকে হয়ে গেছে। আর আজকে এই দিকের লাইটটা লাগাবো, আমি তোমাদের বলছিলাম না যে ওই সাইড দিয়ে পুরো লাইট লাগিয়েছে, ওটা একটা আলাদাই চোখে আরাম হচ্ছে ঠিকই, কিন্তু এই সাইডটা যেন কেমন আমার খালি খালি লাগছে। ওয়ার্ম লাইট আমি ভীষণ পছন্দ করি, ইদানিং পছন্দ করি। এই ঘরে যখন প্রথম এলাম, আমি যদি জানতাম আমার ওয়ার্ম লাইট এত ভালো লাগবে, তাহলে আমি ঘরে অন্তত 2-3টে তো ওয়ার্ম লাইট দিতামই, কিন্তু উপরের ঘরে আমি ভরপুর ওয়ার্ম লাইট দিয়েছি। আর যে একটা টেপ কিনেছি তোমাদের বললাম না, ডাবল সাইডের টেপ অনলাইন থেকে নিয়েছি, একদম ট্রান্সপারেন্ট কালার, কী যে ভালো, কী যে ভালো, আমি কি বলবো, যেগুলো আমরা বাইরে থেকে কিনি না ডাবল সাইডের টেপ, তার থেকে অনেক ভালো। ভেবেছিলাম গানটা দেবো না, আমি সাউন্ড বন্ধ করে দিয়ে, কিন্তু মনে হলো একটু দিই, আমি কি পাগলামি করি, এরকম ফুরফুরে থাকি কাজ করতে করতে, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এই সময় যে যার মতন শুয়ে শুয়ে টিভি দেখছে তো ঘরে। আয়ুষ্মানেরও পড়া হয়ে গেছে, আমি নিজের মতো নিজে কাজ করি। একটু দই পাতবো, ওই জন্য ফ্রিজ থেকে দইয়ের সাজোটা বার করলাম, দুধটাকে গরম করলাম একদম উষ্ণ, যাতে আঙুলটা চোবাতে পারি এরকম গরম থাকবে। আর সেটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে ঢেকে রেখে দেবো। পরের দিন সকালবেলা একদম চাক বাঁধানো ঘরে পাতা টক দই তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য চিনি অ্যাড করতে পারো বা মিষ্টির গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে কিন্তু একটু মিষ্টি ভাবটা থাকবে, আর চিনির মতন অত ক্ষতিও হবে না। আর লাইটটা কি ভাল লাগছে না বলো তো? আমি ওই জন্য এটা অনলাইন কিনে মানে এখানে সেট করে নিলাম। একদম এবারে মনে হচ্ছে যেন একটা আলাদা, মানে শান্ত ভাব আমার লাগছে অন্তত। আর এই যে ড্রাই ফ্রুটস কর্নারটা আমার আছে, রাত্রিবেলা অবশ্যই মনে করে আমি কিশমিশ আর আমন্ডটা ভিজিয়ে দিই। কিশমিশ যাদের কোলেস্ট্রল আছে খুব ভালো ওষুধ, অবশ্যই খাও। আমি একটা ডাক্তারের রিল থেকে জানতে পেরেছি, আমার হাজব্যান্ডের জন্য আমি প্রত্যেক দিন কিশমিশটা ভেজাচ্ছি ইদানিং। যাদের প্রয়োজন আমি বলে দিলাম টিপসটা, তোমাদের যদি কাজে লাগে, তাই জন্য আমি অবশ্যই শেয়ার করে দিই যেগুলো আমি জানতে পারি। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ব্লগ দেখে যদি তোমাদের একটু আনন্দ হয়, একটু কাজে কর্মে ইচ্ছা জেগে ওঠে, একঘেয়ে কাজ করতে যদি আবার ভালো করে, এই যে আমার কথা শুনে অনেকে, আমার ভিডিও দেখে অনেকে বলছে, পায়েল তোমার ভিডিও দেখে রান্নাঘরটা অনেক দিন বাদে গোছালাম, পরিষ্কার করলাম, কী যে ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা।